আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিরাজউদ্দৌলা নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। প্রথমেই সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে আমরা আলীবর্দী খাঁ সম্পর্কে আলোচনা করব। আলীবর্দী খাঁ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। তার প্রকৃত নাম ছিল মির্জা মুহাম্মদ আলী। তিনি সম্পর্কে সিরাজউদ্দৌলার নানা। তারপরে আমরা সিরাজউদ্দৌলা অথবা সিরাজ, তার সম্পর্কে আলোচনা করব। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় ও নায়ক চরিত্র সিরাজউদ্দৌলা। পিতা জয়নুদ্দিন ও মাতা আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র, মানে বড় ছেলে। জন্মগ্রহণ করেন 1733 সালে। সিংহাসনে আরোহণ করেন 1756 সালে। 23 বছর বয়সে, তার বয়স যখন 23, তখন দেশ রক্ষার স্বার্থে মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ ও উমিচাঁদকে পবিত্র কোরআন এবং তুলসী গঙ্গাজল ছুঁয়ে শপথ করান। তিনি কলকাতা অভিযান করে ইংরেজদের দুর্গ ধ্বংস করেন। কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। তারপরে বলবো আমিনা বেগম সম্পর্কে। আমিনা বেগম নবাব আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা, মানে ছোট মেয়ে। সিরাজউদ্দৌলার মাতা। তার জ্যেষ্ঠ পুত্র, মানে তার বড় ছেলে সিরাজউদ্দৌলা, আর ছোট ছেলে মানে কনিষ্ঠ পুত্র মির্জা মাহদি। তারপর বলবো ঘসিটি বেগম সম্পর্কে। নবাব আলীবর্দী খাঁর প্রথম কন্যা তিনি। সিরাজউদ্দৌলার খালা এবং শওকত জঙ্গের পালক মাতা। সিরাজকে ক্ষমতা থেকে উৎখাত করতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি, তবে সিরাজের নজরবন্দি ছিলেন। আমির অমাত্য সেনাপতিদের সমর্থন আদায়ে টাকা খরচ করেন এবং রাজা রাজবল্লভের সহায়তা নেন। তিনি ছিলেন উদ্বৃত্ত, ঈর্ষাপরায়ণ, চক্রান্তকারী। তার এই নাটকের মধ্যে একটা উক্তি ছিল, তুমি কম সাপিনী নও। এই উক্তিটি ঘসেটি বেগম করেন। আমিনা বেগমকে এই কথাটা বলেন তিনি। তারপর যাব মীর জাফরের প্রকৃত নাম ছিল মীর জাফর আলী খান। তিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। পারস্য থেকে হিন্দুস্তান এসেছিলেন তিনি। একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখেছেন। তিনি ছিলেন বিশ্বাসঘাতক। তারপর বলবো মিরন মীর জাফরের ছেলে। তার আদেশে সিরাজউদ্দৌলা এবং তার ভাই মির্জা মাহদিকে হত্যা করা হয়। রায়দুল্লভ বিহারের ডেপুটি গভর্নর জানকিরামের ছেলে রায়দুল্লভ। তিনি ছিলেন উড়িষ্যার পেশকার। পরে দেওয়ানি প্রাপ্ত হন। সিরাজের সাথে বিরোধ হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। অর্থ আত্মসাতের অভিযোগে মিরন তাকে মৃত্যুদণ্ড দেয়। রাজা রাজবল্লভ সিরাজ বিরোধী চক্রান্তের অন্যতম একজন। ঢাকা বিক্রমপুরের লোক রাজবল্লভ ঢাকায় জাহাজি ফৌজ বিভাগের কেরানি ও পরে গভর্নরের পেশকার ছিলেন। ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ যখন ঢাকার গভর্নর, তখন রাজবল্লভ রাজা উপাধি পান। হোসেন কুলি খাঁর মৃত্যুর পর তিনি ঢাকার দেওয়ান হন এবং ঢাকার শাসনকার্য পরিচালনা করেন। তারপরে বলবো জগৎ শেঠ সম্পর্কে। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম ছিলেন জগৎ শেঠ। তিনি বিশ্বাসঘাতক। জগৎ শেঠ মহাতাব চাঁদের একটি উপাধি। 1744 সালে মহাতাব চাঁদ উপাধি পান জগৎ শেঠ। তিনি ছিলেন মানিক চাঁদের ভ্রাতুপুত্র। উমিচাঁদ, এই নাটকের উমিচাঁদ একটি দ্বৈত আচরণকারী খল চরিত্র। নিজেকে খাদেম ও দৌলতের পাজারি বলে পরিচয় দেন। জন্মগতভাবে ছিলেন লাহোরের অধিবাসী, শিখ সম্প্রদায়ের লোক। তিনি নবাবের কথা ইংরেজদের কাছে বলতেন আর ইংরেজদের কথা বলতেন নবাবের কাছে। রায়দুল্লভ তাকে বলেছেন জাহেল, মূর্খ। ড্রেক বলেছেন এ যুগের বিশ্বাসঘাতক। মীর জাফর বলেছেন কালকেউটে। তারপর বলবো মোহাম্মদী বেগ সম্পর্কে। মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী। 10,000 টাকার লোভে মিরনের প্ররোচনায় সে নবাবকে খুন করে। নবাব তার কাছে 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলেও কিন্তু
সে নবাবকে লাঠির আঘাতে ফেলে দিয়ে ছুরির আঘাতে হত্যা করল। নবাবের পিতা তাকে নিজ সন্তানের মতো লালন করেন। নবাবের মাতা হইচই করে তার বিয়ে দেন। তারপর বলবো রাইসুল জোহালা, দেশপ্রেমিক গুপ্তচর। রাজা রাম সিংহের ছোট ভাই নারায়ণ সিংহ ক্লাইভের নির্দেশে গুলিবদ্ধ হন। কৌতুক ও দেশপ্রেমিক চরিত্র তিনি। ক্লাইভ মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন। ক্লাইভ মাত্র 17 বছর বয়সে ভারতবর্ষে আসেন। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের একজন তিনি। মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও প্রকৃত শাসনকর্তা ছিলেন তিনি। 1744 সালে আত্মহত্যা করে মারা যান। ওয়াটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাশিম বাজার কুঠি পরিচালক ওয়াটস। তিনি ছিলেন নবাবের দরবারের ইংরেজ প্রতিনিধি। পলাশির যুদ্ধের পর কোম্পানি তাকে বরখাস্ত করে। হলওয়েল উপাধি সার্জন, প্রকৃত নাম জন জেফানিয়া। কোম্পানির ঘুষখোর ডাক্তার হলওয়েল। নবাবের বিরুদ্ধে চক্রান্তকারী তিনি একটি উক্তি করেন, একটু নুন জোগাড় হলেই কাঁচা খাবো বলে মূলোটা হাতে নিয়ে ঘুরছিলাম। এমন একটা উক্তি দিয়ে বলবে, উক্তিটি কে বলেছে? হলওয়েল বলেছে। লুৎফুন্নেসা হলেন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী। তার বিবাহ হয় 1746 সালে। মির্জা হরিশ খানের কন্যা তিনি। মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন, আমি চিরকাল হাতির পিঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো? এই উক্তিটি কে করেছে? লুৎফুন্নেসা। সিরাজকে বন্দি করে আনা হয় মুর্শিদাবাদে, আর লুৎফুন্নেসাকে আনা হয় ঢাকায়। 23 জুন স্বামীর সাথে অজানায় বের হয়েছিলেন তিনি। তারপর আসবো মোহনলাল নবাবের বিশ্বস্ত অন্যতম একজন সেনাপতি। শওকত জঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে সেনাপতি দায়িত্ব পালন করেন তিনি। সিরাজ তাকে দেওয়ানখানার পেশকার বানিয়েছিলেন। তার একটা উক্তি আছে, আমার শেষ যুদ্ধ পলাশিতেই। এই উক্তিটি করেন মোহনলাল। কর্নেল ক্লাইভের আদেশে তাকে গুলি করে হত্যা করা হয়। তারপর আসবো মীর মর্দান, কৌশলী যোদ্ধা তিনি, দেশপ্রেমিক সেনাপতি তিনি। নবাবের সর্বাধিক বিশ্বাসী ব্যক্তি ছিলেন তিনি, মীর মর্দান। শ্রেষ্ঠ বাঙালি সৈনিক তিনি। তার একটা উক্তি আছে, ইংরেজদের ঘায়েল করতে মোহনলাল সাফরে আর আমার বাহিনী যথেষ্ট। আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হতে দেব না। এটি ছিল মীর মর্দানের উক্তি। পলাশির প্রান্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই মীর মর্দান। তারপর আসবো ড্রেক হচ্ছে ইংরেজ গভর্নর। ফোর্ট উইলিয়াম দুর্গে আক্রমণ রোধের প্রধান ছিলেন তিনি। এই ছিল আমাদের সিরাজউদ্দৌলা নাটকের মূল চরিত্রদের বর্ণনা বা ব্যাখ্যা। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।